কৃষি জমির উর্বরতার কথা বলি, সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যেটা আছে সরকারি, তারা কিন্তু দুইটা পরিসংখ্যান দিয়েছে যে এখন যেভাবে করে কৃষি জমি অন্য কাজে ব্যবহৃত হচ্ছে, অকৃষি কাজে ব্যবহৃত হচ্ছে, এই ধারা চলতে থাকলে 2070 সাল নাগাদ বাংলাদেশে আর কোনো কৃষি জমি থাকবে না। আর পরিবেশ অধিদপ্তরের মত অনুযায়ী এটা হচ্ছে 2050 সাল। ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গাটাতেই পরিবেশটাকে আসলে মেইন স্ট্রিমে আনতে হবে এবং পরিবেশ অধিদপ্তরকে আর পরিবেশ মন্ত্রণালয়কে না বলার একটা অধিকার দিতে হবে যে এই উন্নয়নকে আমরা হ্যাঁ বলতে পারছি না, এই প্রকল্পকে আমরা হ্যাঁ বলতে পারছি না। এই না শুনবার মানসিকতাও কিন্তু আমাদের সকলের মধ্যে আসতে হবে। আমরা কেবল সবসময় হ্যাঁ বলে গেলাম যে এটা এই পরিবেশে একটু ক্ষতি করবে, কিন্তু 100টা শর্ত দিয়ে আমরা অনুমোদন দিয়ে দিলাম, এটা কিন্তু সমস্যার সমাধান করছে না। আজকের ইস্যুতে একটু আসি। যেহেতু আমি সবসময় পরিবেশ করেছি, বালু উত্তোলনের বিরুদ্ধে লড়াই করেছি, পাথর উত্তোলনের বিরুদ্ধে লড়াই করেছি, কৃষি জমি রক্ষায় লড়াই করেছি, এখনো পর্যন্ত এই সংক্রান্ত প্রচুর অভিযোগ আমাকে প্রতিনিয়ত নিতে হয়, কিন্তু এগুলোর অনেকগুলোই এখন আর সরাসরি আমার মন্ত্রণালয়ের এখতিয়ারে নয়। যেমন ধরেন কৃষি জমি সুরক্ষাটা কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বালু উত্তোলন ভূমি মন্ত্রণালয়, পাথর উত্তোলন খনিজ সম্পদ মন্ত্রণালয়, কিন্তু সরকারে থাকলে এই কথাটা বলা যায় না বা বলা উচিত না যে এগুলো আমার মন্ত্রণালয়ে না বলে আমি দেখব না। তো আমার কাছে যত অভিযোগ আসে সবগুলি আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর চেষ্টা করি, তাদের সাথে কথা বলে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। এই কয়দিন একটা অভিযোগ খুব বেশি করে আসলো, সেটা হচ্ছে কৃষি জমির উপরিভাগ থেকে মাটি সরিয়ে নেওয়া। কেন সরিয়ে নেওয়া হচ্ছে এটার উত্তরও আগের একজন বক্তা বলেছেন, ইট ভাটাতে সেই মাটি বিক্রি করবে। এখন একজন কৃষক এমন হয়েছে যে তার পেঁয়াজ লাগিয়েছে, পেঁয়াজের কলি হয়েছে, সে রাতে ঘুমাতে গেছে, সকালবেলা উঠে দেখে পেঁয়াজের কলি সহ মাটি তার জমি থেকে নিয়ে চলে গেছে। সাতকানিয়া বলে একটা জায়গা আছে, সেখানে 40 ফিট গভীর করে কৃষি জমির মাটি কাটা হচ্ছে ইটভাটায় সরবরাহ করার জন্য। এগুলো আসলে দস্যুপনা একদম অনেক বেশি সংগঠিত হয়ে গেছে, এত বেশি সংগঠিত হয়ে গেছে যে আমরা অনেক কটা মন্ত্রণালয় একসাথে কাজ করে বেশ বেগ পেয়ে তাদেরকে এক পর্যায়ে গিয়ে আমরা সামলাতে পেরেছি। কারণ আমরা দিনের বেলা যদি এনফোর্সমেন্ট করি, ওরা রাতের বেলা এই কাজগুলো করে। তো আমাদেরকে তাহলে এখন ইটের বিকল্প ভাবতে হবে। এই ইটের বিকল্প নিয়ে কথা বলা হচ্ছে 2012 সাল থেকে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো। তারপরে আমি যখন দায়িত্ব নিলাম আমি খুশি মনে বললাম যে 2005 সালের পরে আমরা আর ইট বানাবো না। এবার কাজ করতে গিয়ে দেখি যেটার কোনো কাজই আসলে শুরু হয় নাই। যেটার কোনো কাজই শুরু হয় নাই সেটাতে আপনি তো যে টার্গেট অষ্টম পঞ্চবার্ষিকীতে দেওয়া হয়েছে এটা মিট করতে পারবেন না। তারপর এখন আমরা একটা অনুপাত করার চেষ্টা করছি যে এই বছর আমরা বেসরকারি কাজে কতটুকুনে ব্লকের ব্যবহার বাধ্যতামূলক করব, আর সরকারি কাজে 100% আসতে পারি কিনা বিভিন্ন অধিদপ্তর এটা দেখব। আমরা যদি বলি যে আমরা ইট প্রস্তুত করব না, সেটা বলাই যায়, কিন্তু বাজারে তো ইটের চাহিদা আছে, আমাকে তো সেখানে বিকল্প দিতে হবে। ঠিক যেভাবে আমরা প্লাস্টিক এবং পলিথিন ব্যাগের ব্যাপারে কথা বলছি, তো আমাদেরকে ইট ভাটার এই আগ্রাসন থেকে আমাদের কৃষি জমি বাঁচাতেই হবে। এখন আমরা কৃষি জমি ইটভাটাতে আমরা বায়ু দূষণের অভিযোগ করি, কিন্তু বায়ু দূষণের চেয়ে আরো অনেক বেশি মারাত্মক হচ্ছে ইটভাটা যেভাবে করে কৃষি জমিকে ধ্বংস করছে। কারণ এই টপ সয়েল একবার নষ্ট হয়ে গেলে 70 থেকে 100 বছরে আপনি এই টপ সয়েল আর ফিরিয়ে আনতে পারবেন না। কৃষি জমির উর্বরতার কথা বলি, সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যেটা আছে সরকারি, তারা কিন্তু দুইটা পরিসংখ্যান দিয়েছে যে এখন যেভাবে করে কৃষি জমি অন্য কাজে ব্যবহৃত হচ্ছে, অকৃষি কাজে ব্যবহৃত হচ্ছে, এই ধারা চলতে থাকলে 2070 সাল নাগাদ বাংলাদেশে আর কোনো কৃষি জমি থাকবে না। আর পরিবেশ অধিদপ্তরের মত অনুযায়ী এটা হচ্ছে 2050 সাল। আরেকটা হচ্ছে আবারও SRDI এর আরেকটা পরিসংখ্যান বলি, তারা বলেছে যে বাংলাদেশের জমির প্রায় 78% মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে বা বিষাক্ত হয়ে গেছে। যদি FAOর কথা বলি, আমরা এখানে দুইজন কর্পোরেট প্রতিনিধির বক্তব্য শুনেছি, যদি FAOর কথা বলি, FAO এবং অন্যান্য কৃষি সংক্রান্ত যে
গ্রহণযোগ্য পরিসংখ্যানগুলো দিয়ে থাকে, রিসার্চগুলো করে থাকে, তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে 1 হেক্টরে যেই পরিমাণ পেস্টিসাইড ব্যবহার করার কথা তার সাথে অনেক বেশি পেস্টিসাইড ব্যবহৃত হচ্ছে। 1 হেক্টরে যেই পরিমাণ সার ব্যবহার করার কথা তার সাথে অনেক বেশি পরিমাণে সার ব্যবহার করা হচ্ছে। এখানে সার ব্যবহার হবে কি হবে না, পেস্টিসাইড ব্যবহার হবে কি হবে না, সেইটা বিতর্কের বেসিক না। বিতর্কটা হচ্ছে এটাকে আমরা মাত্রার মধ্যে রাখতে পারছি কিনা। দ্বিতীয় বিতর্ক হচ্ছে যে বাংলাদেশ সরকারের কিন্তু জৈব কৃষি নীতিমালা একটা নীতিমালা আছে। আপনি সরকারের অন্য অনেক নীতিমালার বাস্তবায়ন এগুলো নিয়ে আলোচনা শুনবেন, জৈব কৃষি নীতিমালার কিন্তু কোনো বাস্তবায়ন বা এটা নিয়ে কোনো আলোচনা শুনবেন না। আমাদের টিএসপি সারটা কেন লাগে? এটা কি ফলন বাড়ায়? টিএসপি তো ফলন বাড়ায় না। তাহলে আমাকে এখন প্রস্তাব দেওয়া হচ্ছে যে ঢাকা শহরের যত বর্জ্য আছে সব বর্জ্য নিয়ে পুড়িয়ে দেওয়া হবে ইনসিনারেটরে, সেখান থেকে বিদ্যুৎ করা হবে। সেটাও একটা প্রস্তাবনা, বিশ্বের অনেক দেশে এটা হচ্ছে। কিন্তু আমি আমার জৈব যেই বর্জ্যটা আছে সেটা দিয়ে সরকারি ব্যবস্থাপনায় একটা জৈব সার উৎপাদনের উদ্যোগ নিতে পারি কিনা, যেটা আমি সরকারি ব্যবস্থাপনায় ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছে দেব। কৃষকরা তো একটা ন্যারেটিভে অভ্যস্ত হয়ে গেছে। এবার আপনি দেখবেন কোনো কৃষককে আপনি বলতে শুনবেন না কীটনাশক দেই খেতে, বলবে খেতে বিষ দেই। তার মানে সে মূল্যবোধের জায়গা থেকে ঠিকই জানে যে সেটা বিষ দিচ্ছে, কিন্তু আমাদেরকে আসলে সরকারি জায়গা থেকে এগিয়ে যেতে হবে যে জৈব সার কৃষকের মাধ্যমে সরানো এবং অপ্রয়োজনীয় সার ব্যবহার থেকে কৃষককে সরিয়ে আনা। আমাদের কৃষির মডেলটা কিন্তু সেটা একদমই প্রমোট করছে না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোর স্বার্থ এবং তাদের সাথে আমাদের দেশের যে কোম্পানিগুলোর স্বার্থ সেটা জড়িত হয়ে গেছে।